যাই হোক আমি এমডি সাকিব হোসেন শোভন। আপনারা অবশ্যই জানো জি ভাই। neurontree.ai এর co-founder এবং এই তো। তো কোনো প্রকার কথা না বাড়িয়ে আমি সোজাসুজি চলে যাচ্ছি আবরার রহমান আবির তোমার কাছে। আমাদের আজকের টপিকটা স্পেশাল এবং আশা করি কাজে আসবে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট যারা আছে আমাদের দেশে। তাদের উদ্দেশ্যে মূলত আমাদের এই প্রথম সেশন। তো আমি কোনো প্রকার কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আবরার রহমান আবির। তুমি কাইন্ডলি প্রেজেন্টেশন বা যেভাবে আছে তুমি জাস্ট শেয়ার করো। জি ভাই, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা। আমার স্ক্রিন কি ভিজিবল? জি ভাই, আহ, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে স্ক্রিন আসছে। ওকে ওকে ওকে। আচ্ছা, সো আজকে আমাদের প্রথমে হচ্ছে সাকিব ভাইকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য neurontree.ai এর পক্ষ থেকে হায়ার স্টাডিজ রিলেটেড, রিসার্চ রিলেটেড ব্যাপারে কিছু কথা বলার জন্য। আজকে হচ্ছে আমাদের টপিক, আমরা দেখতে পাচ্ছি যে ফাস্ট ট্র্যাকিং আ পিএইচডি, হাউ আর্লি রিসার্চ অ্যান্ড রিমোট ইন্টার্নশিপস পেভ দ্য ওয়ে টু ইউএস অ্যাডমিশনস। আর আমি সাথে আছি আবরার রহমান আবির। প্রথমে হচ্ছে আমি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে কিছু কথা বলি। আমি হচ্ছে কারেন্টলি এখন ফাইনাল ইয়ার আন্ডারগ্রেডে পড়াশোনা করছি বুয়েটে। আর আমার মেজর হচ্ছে কম্পিউটার সায়েন্স। আর আমার রিসার্চ ইন্টারেস্ট যেটা নিয়ে হচ্ছে আমি কাজ করেছি এবং করছি সেটা হচ্ছে যে ডিপ লার্নিং অ্যান্ড মোস্টলি হচ্ছে কম্পিউটেশনাল বায়োলজি অর বায়োইনফরমেটিক্স। আর আমি যদি হচ্ছে আমার রিসার্চ সামারির ব্যাপারে বলি, পাবলিকেশন সামারি, আমি হচ্ছে এখন পর্যন্ত টোটাল 16টা আমার পাবলিকেশন আছে, বোথ পাবলিশড অ্যান্ড আন্ডার রিভিউ। এর মধ্যে 13টা ফার্স্ট অথর আর 7টা হচ্ছে বিভিন্ন কিউ1 জার্নালে পাবলিশড। কিউ1 হয়তো অনেকে এটার সাথে পরিচিত না যারা আন্ডারগ্রেড বা এখনো জুনিয়র। বেসিক্যালি হচ্ছে জার্নালের বিভিন্ন কোয়ার্টাইল থাকে, কিউ1, কিউ2, কিউ3, কিউ4। এর মধ্যে হচ্ছে কিউ1 হচ্ছে সবচেয়ে প্রথম যেটা। আর অ্যাজ অফ ইয়েস্টারডে আমার 14টা সাইটেশন হয়েছে, আগে 10টা ছিল। আর আমি হচ্ছে এই ফল 26 সেশনে ইনকামিং পিএইচডি স্টুডেন্ট ইন দ্য স্টেটস। এখন কোন ইউনিভার্সিটিতে যাব এটা এখনো ফাইনাল হয়নি, কয়েকটা আছে, বাট এখন এগুলো বলতে চাচ্ছি না, একবারে যখন রেজাল্ট হবে তখনই। আর কথা না বাড়ি ডিরেক্ট আজকের সেশনের এজেন্ডাতে চলে যাই। আজকে আমরা বেশ কয়েকটা ব্যাপারে কথা বলবো। এর মধ্যে প্রথমটা হচ্ছে যে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসেবে রিসার্চ করাটা আসলে কেন জরুরি। জেনারেলি আমাদের একটা পারসেপশন থাকে যে রিসার্চ হচ্ছে অ্যাকচুয়ালি যারা মাস্টার্স স্টুডেন্টস বা পিএইচডি স্টুডেন্টস ওদের জন্য, কিন্তু আন্ডারগ্র্যাডদের জন্য আসলে রিসার্চের প্রয়োজনীয়তা কিরকম। এটাকে যদি খুবই প্রিসাইজলি বলার চেষ্টা করি, যদি হায়ার এডুকেশন কারো টার্গেট থাকে, ফর এক্সাম্পল ইউরোপ, ইউএস বা বড় বড় যে কান্ট্রিগুলোতে আছে এগুলোতে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য মাস্টার্স অথবা পিএইচডিতে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট আনডাউটেডলি সেটা হচ্ছে যে ক্যান্ডিডেটের রিসার্চ প্রোফাইল। ফর এক্সাম্পল আমি হচ্ছে যদি প্র্যাকটিক্যালি বলি, লাইক আমি তো এবার অ্যাপ্লাই করলাম, তো প্রত্যেকটা যে অ্যাপ্লিকেশন পোর্টাল আছে ইউএস এর, যে মানে যতগুলো টপ স্কুল বা মিড র্যাঙ্ক হোয়াট এভার, প্রত্যেকটা অ্যাডমিশন পোর্টালে একটা ডেডিকেটেড একটা পেজ থাকে যে রিসার্চ পাবলিকেশনস এন্টার করার জন্য। সিভিতে তো থাকি, এছাড়াও একটা ক্যান্ডিডেটের কি কি রিসার্চ পাবলিকেশন আছে, কোথায় পাবলিশ নাকি সাবমিটেড নাকি আন্ডার রিভিউ, ইচ অ্যান্ড এভরি ডিটেল ওরা হচ্ছে আসলে একটা ডেডিকেটেড পেজ বা পোর্টালের মাধ্যমে ওরা কালেক্ট করে প্রত্যেকটা ইউনিভার্সিটি। সো এখান থেকে আসলে বোঝা যাচ্ছে যে অ্যাডমিশন কমিটি রিসার্চটাকে কতটা ভ্যালু করে। আদার দেন দ্যাট, রিসার্চ ছাড়া যে আরো ফ্যাক্টরগুলো আছে যেমন রিকমেন্ডেশন লেটারের কোয়ালিটি বা টেস্ট স্কোর, টফেল, আইএলস, এগুলো সবই ইম্পর্টেন্ট, বাট রিসার্চ হচ্ছে সবচেয়ে ভাইটাল একটা জিনিস। এটা আরেকটা স্পেক্ট্রামে আমি বলতে পারি যারা আন্ডারগ্রেড তাদেরকে মোটিভেট করার জন্য, যে যখন আমরা পিএইচডি বা মাস্টার্সে ঢুকি তখনও কিন্তু জিনিসটা আন্ডারগ্রেডের মতো এতটা স্ক্যাটার্ড বা ভাস্ট থাকে না। খুবই পার্টিকুলার ন্যারো একটা টপিক নিয়ে হচ্ছে রিসার্চ করা হয় বা হচ্ছে ওইটা নিয়ে ডিপ স্টাডি করা হয়। সো প্রফেসররা চায় এমন একজন স্টুডেন্ট যে তার রিলেভেন্ট টপিকে আগে থেকেই কিছু না কিছু ব্যাকগ্রাউন্ড তার আছে। ব্যাকগ্রাউন্ড বলতে ডেফিনেটলি এটা হচ্ছে রিসার্চ ব্যাকগ্রাউন্ড, বিকজ যখন একজন স্টুডেন্ট পিএইচডিতে ঢুকবে তার বেসিক্যালি কাজ হচ্ছে, কোর্স ওয়ার্ক তো থাকেই, সেটা আসলে তেমন কিছু না, বাট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে তার মেইন কাজটা হচ্ছে রিসার্চ করা। সো প্রফেসররা চাবেই এমন একজন স্টুডেন্ট যার প্রিভিয়াসলি রিসার্চ এক্সপিরিয়েন্স আছে। সো ইন শর্ট, যদি কোনো একজন আন্ডার গ্র্যাডের টার্গেট থাকে যে সে পরবর্তীতে ইয়াতে জয়েন করবে, পিএইচডিতে জয়েন করবে ভালো ভালো ইউনিভার্সিটিতে, তাহলে প্রথম থেকেই, মানে এখন এটাতে পড়ে আসতেছি যে কবে থেকে করা উচিত বা কি করা উচিত, বাট প্রথম থেকেই হচ্ছে তার মেইন ফোকাস থাকা উচিত রিসার্চ প্রোফাইলটা বিল্ড করার উপরে। সেই সাথে একাডেমিক রেজাল্ট বা আদার্স যা যা আছে যেমন টেস্ট স্কোর বা এসওপি, এলওআর, এগুলো তো আছে, বাট দিস ইজ দ্য মোস্ট ভাইটাল থিং। আচ্ছা, আই থিঙ্ক দেয়ার ইজ এনাফ মোটিভেশন ফর ওয়াই রিসার্চ ইজ নেসেসারি। এখন হচ্ছে আমি দ্বিতীয় কোয়েশ্চেনটাতে চলে যাই যে কিভাবে আসলে আর্লি ইন দ্য আন্ডারগ্র্যাড রিসার্চ শুরু করা যায়। মানে এটা আসলে মানে আমিও পার্সোনালি, আমাকে অনেক জুনিয়ররা জিজ্ঞেস করে
বা আমি যখন জুনিয়র ছিলাম তখন ফার্স্ট ইয়ার দিকে পড়তাম, তখন আমিও আমার যারা সিনিয়র ভাই আছেন ওদেরকে আমি এই সেম কোশ্চেনটাই করতাম যে কিভাবে আসলে শুরু করা যায়। এখন এইটা নিয়ে যদি বলি, প্রথমে আসলে একটা জিনিস আইডেন্টিফাই করতে হবে যে কোন ডোমেইনে আমি আসলে কাজ করতে চাই, ঠিক আছে? এখন একদম ইনিশিয়ালি লাইক একটা স্টুডেন্ট যখন কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, ওর পক্ষে আসলে ডোমেইনটাকে চুজ করাটা এতটা সহজ না। যেমন মেজর ডোমেইনগুলো কি কি আছে, যেমন আছে হতে পারে যে এআইএমএল, তারপরে কম্পিউটার সিকিউরিটি, তারপরে এইচসিআই, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ডোমেইন আছে। এখন একদম আর্লি স্টেজে আসলে তো এটা বোঝা সম্ভব না। এই জন্য আমি যেটা পার্সোনালি আমি করছি, যে যেটা আমি আগে বললাম যে আমার রিসার্চ ডোমেইন হচ্ছে যে মেশিন লার্নিং অ্যান্ড কম্পিউটেশনাল বায়োলজি, বাট ইট ডাজন্ট মিন দ্যাট আমি একদম ফার্স্ট ইয়ার থেকেই কম্পিউটেশনাল বায়োলজি চুজ করছি, এমন না। সো আমারও সাজেশন এটাই থাকবে যে প্রথমে কিছু স্কিল বিল্ড আপ করা, মানে রিসার্চের কিছু ফান্ডামেন্টাল আছে এগুলো আগে শেখা। সো ফান্ডামেন্টালগুলো কি, যেহেতু আমাদের মানে সিএস এর সবচেয়ে আনডাউটেডলি সবচেয়ে ইম্পর্টেন্ট এবং হট টপিক হচ্ছে এখন এআইএমএল। সো যে কোনো স্টুডেন্টেরই সিএস এর যদি এদিকে যাওয়ার ইচ্ছা থাকে, আমি মনে করি এই রিলেটেড জিনিসপত্র শিখে নেওয়া বেটার, এবং সেটা অবশ্যই ফার্স্ট ইয়ার থেকেই। কারণ অবশ্যই কারণে বললাম, মানে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু ইট লেটার লাইক থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার, বাট যত আগে করা যায় তত বেটার আনডাউটেডলি। সো তাতে হবে কি, যদি প্রথম থেকে শেখা থাকে তখন পরবর্তীতে যখন সেকেন্ড ইয়ারের শেষ দিকে বা থার্ড ইয়ার শুরু হবে, তখন একদম ফুল ফ্লেজ রিসার্চ প্রজেক্টে ইনভলভ হতে পারবা তোমরা, বা হচ্ছে নিজেই লিড করতে পারবা। বাট তুমি যদি আন্ডারগ্রেড উদ্দেশ্যে বলছি, তোমরা যদি একদম লাস্টে এসে শেখা শুরু করো, থার্ড ইয়ারে এসে বা থার্ড ইয়ারের শেষের দিকে, ইভেন অঙ্ক ফোর্থ ইয়ারও করে থিসিসের সময়, বাট তখন যেটা সমস্যা হয় যে মানে একটা জিনিস শেখা আর একটা ফুল রিসার্চ প্রজেক্ট লিড করা, ফার্স্ট অথবা পাবলিকেশন করা, দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। সো তখন আসলে এই সুযোগটা কম্পারেটিভলি ন্যারো হয়ে যায়। সো এই জন্য আমার সাজেশন থাকবে যে আমি তো এআইএমএল এর রেসপেক্টে বললাম যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এগুলো হচ্ছে একদম ফার্স্ট ইয়ার থেকেই শিখে নেওয়া উচিত, যদি যত দ্রুত পারা যায় ভালো। আর যাদের হচ্ছে আগে থেকেই অন্য কোনো দিকে ঝোঁক থাকে, এমন অনেক স্টুডেন্ট আছে যে ভর্তি হওয়ার আগে থেকেই যারা সিটিএফ করে, সিটিএফ হচ্ছে কম্পিউটার সিকিউরিটি রিলেটেড কাইন্ড অফ কম্পিটিশন টাইপ জিনিস। সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে, অনেকে হচ্ছে হ্যাকাথনস করে আগে থেকেই। সো যারা বেসিক্যালি সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইনে যায়, এরকম যদি আগে থেকে কোনো একটা নোশন থাকে, সো সেই দিকে মনোযোগ দেওয়া বা সেই দিক থেকে স্কিল বিল্ড আপ করা বেটার। যদি কিছু না থাকে, আমার মনে হয় আসলে বাই ডিফল্ট মেশিন লার্নিং শিখে ফেলাটা বেটার। মানে দিস ইজ এ বোল্ড স্টেটমেন্ট, বাট এগেইন, কারণ মেশিন লার্নিং শিখে ফেললে তখন আসলে যে অনেকগুলো ডোমেন ওপেন হয়ে যায়। যেমন আমি যখন মেশিন লার্নিং শিখছি, আমি তো জানি না যে পরবর্তীতে আমি এটা বায়োলজিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করবো, এটার তো আসলে কোনো গ্যারান্টি নেই, যে কোনো কিছুতেই করতে পারতাম। সো এটা হচ্ছে একটা কোর স্কিল। সো এখন যদি সামারি করি, যে রিসার্চ শুরু করার জন্য রিসার্চেরও আগের স্টেপ, প্রিরিকুইজিট হচ্ছে এআইএমএল সম্পর্কে ভালো একটা নলেজ রাখা, এটা ভালো করে শিখে ফেলা। এখন কোয়েশ্চেন হচ্ছে যে মানে হাউ ডু উই লার্ন ইট অ্যাকচুয়ালি। সো প্রথম কথা যেটা, যে ফার্স্ট ইয়ারে যেটা পড়ানো হয় সিএসএ অলমোস্ট অল ইউনিভার্সিটিতে, সেটা হচ্ছে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা ডিপেন্ড করে, যেমন আমাদের বইটা হচ্ছে পড়ায় আপনার সি বা সি দিয়ে শুরু করা হয়, পরে সি প্লাস প্লাস, জাভা এটসেট্রা। বাট অনেক ইউনিভার্সিটি আমি জানি যে পাইথন দিয়ে শুরু করে। সো নো ম্যাটার হোয়াট ইট ইজ, আমি বলবো যে একাডেমিকে যা আছে থাকুক, ওটা তো শিখলাই, যে সি, সি প্লাস প্লাস, হোয়াট এভার, পাইথনটা শিখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট অফ অল সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে পাইথন ল্যাঙ্গুয়েজ একদম প্রফিশিয়েন্ট হতে হবে। একটা জিনিস আমি প্রথমে ক্লিয়ার করিনি, যে এখন তো অ্যাকচুয়ালি চ্যাট জিপিটির জমানা। সো জুনিয়রদের মধ্যে হচ্ছে লাইক নিজে থেকে কোড লেখার বা কোড বোঝার এবিলিটি একটু কমই, মানে অনেস্টলি বলতে গেলে। সো এইটা আসলে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, ঠিক আছে? সো মানে তুমি যখন প্র্যাকটিক্যাল লাইফে কাজ করবা, রিসার্চে বলো বা হোয়াট এভার ইউ ডু ইট, সো তখন এলএলএম থেকে অনেক হেল্প নিতে পারো, দ্যাটস ফাইন। বাট ফান্ডামেন্টালি স্ট্রং থাকা ইজ এ মাস্ট, এটার কোনো বিকল্প নাই। সেই জন্য প্রথমে হচ্ছে একদম ট্র্যাডিশনাল ওয়েতে ইউটিউবে টনস অফ রিসোর্স অ্যাভেলেবল, এখান থেকে হচ্ছে যে কোনো একটা যে ভিডিও বা যে প্লেলিস্ট ভালো লাগে, ওখান থেকে হচ্ছে পাইথনটা একদম খুব ভালোভাবে শিখে নিতে হবে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে মেশিন লার্নিং শেখার একদম মানে স্টেপ 0। এটাও করতে হবে অবশ্যই, যদি একাডেমিকে পাইথন থাকে তাহলে তো ভালো, না থাকলেও নিজে থেকে এটা শিখে নিতে হবে, কারণ পাইথন খুবই সহজ একটা ল্যাঙ্গুয়েজ, ইটস জাস্ট লাইক রাইটিং ইংলিশ সেন্টেন্সেস। অ্যান্ড এরপরে যেটা আসলে দরকার, অনেকে বলে যে ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদমস, এগুলো শিখতে হবে। হ্যাঁ, আমি এগ্রি করি, মানে মেশিন লার্নিং এর সাথে খুব যে রিলেটেড তা না, বাট লাগে। বাট অ্যাগেইন, যেটা দ্বিতীয় ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে শিখতে হবে যে ম্যাথমেটিক্স শিখতে হবে। এটা একটু আমি এটা একটু টাইম নিয়ে বলতে চাই, কারণ অনেক সময় দেখা যায় যে জুনিয়ররা মনে করে, যারা অনেকে শিখছে মেশিন লার্নিং বা মোটামুটি জানে, যে মেশিন লার্নিং মিনস জাস্ট ফিডিং সাম ডেটা টু দ্য মডেল অ্যান্ড গেটিং সাম প্রেডিকশনস, বাট দিস ইজ নট হাউ ইট ওয়ার্কস। ব্যাপারটা হচ্ছে মেশিন লার্নিং যেই এক্সিস্টিং মডেল বা ফ্রেমওয়ার্কগুলো আছে, ওইগুলো তো আছেই, বাট এগুলো ইউজ করবে হচ্ছে যে যারা নন সিএস ব্যাকগ্রাউন্ডের, যেমন যারা সিভিল, মেকানিক্যাল, ওরাও অনেক সময় মেশিন লার্নিং বেস পাইপলাইন ইউজ করে। ওদের জন্য হচ্ছে অফ দ্য শেলফ জিনিস ইউজ করা ইজিয়ার, যেমন যেটা আছে ওরা জাস্ট মডেলটা নিয়ে ডেটা ফিট করে প্রেডিকশন দেয়। কিন্তু সিএসএ এআইএমএল এর রিসার্চ করার জন্য যেটা ফান্ডামেন্টাল জানতে হবে, সেটা হচ্ছে যে এটার কোর আন্ডারস্ট্যান্ডিং, এটার ভিতরের ম্যাথমেটিক্সটা। সো এই কারণে
স্টেপ 0 তো বললাম পাইথন শিখতে হবে, সেকেন্ড হচ্ছে মেশিন লার্নিং রিলেটেড যত ম্যাথমেটিক্স আছে এটা খুব ভালো করে শিখতে হবে। নো ম্যাটার এটা হচ্ছে ইউনিভার্সিটির কোর্সে থাকুক না থাকুক, কি শিখতে হবে? প্রথমেই হচ্ছে যারা অনেকে জানে ওরা বুঝতে পারবে, না জানলে হচ্ছে আমি বলতেছি যে ফার্স্ট অফ অল লিনিয়ার অ্যালজেব্রা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। অ্যান্ড তারপরে শিখতে হবে প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স, তারপরে আসবে হচ্ছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনস, এটা আসলে লাগে জেনারেটিভ এআই এর ক্ষেত্রে। মোটামুটি এই কয়টা হচ্ছে যে একদম ব্রডার এরিয়া। সো এগুলো সম্পর্কে যত ভালো আইডিয়া করা যায়, লিনিয়ার অ্যালজেব্রা, প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স আর হচ্ছে ক্যালকুলাস বা ডিফারেনশিয়াল ইকুয়েশনস, তত বেশি রিসার্চে ভালো করার তৈরি হবে, মানে অপরচুনিটি তৈরি হবে। রিসার্চ ইজ, আবার বলছি, রিসার্চ ইজ নট অ্যাবাউট জাস্ট ডেটা ফিট করে প্রেডিকশন নেওয়া, এরকম না। অনেক অ্যানালাইসিস করতে হয়, অনেক কিছু করতে হয়, বাট আর সবকিছু ডিপেন্ড করে আসলে ফান্ডামেন্টালের উপরে। যখন কারো একজনের স্ট্যাটস বা প্রবাবিলিটির ফান্ডামেন্টালস ক্লিয়ার থাকে, খুব ভালো করে বোঝে এগুলা, তখন আসলে তার পক্ষে ইজি হয় একটা পুরো ফুল রিসার্চ স্টাডি কন্ডাক্ট করা, নিজে থেকে আইডিয়া জেনারেট করা। সো এটা খুব সময় নিয়ে করতে হবে, খুব মানে ধীরে ধীরে ভালো করে এই ম্যাথমেটিক্সগুলো শিখতে হবে। এখানে কোনো রাশ নাই, মানে লাইক এর কোনো শেষ নাই যে লিনিয়ার অ্যালজেব্রা পর শেষ হয়ে গেল বা এটা শেষ হয়ে গেল, এরকম না। যখন নতুন নতুন পেপার আসবে, যখন প্রথমে কেউ একজন শিখবে তখন তো বেসিক থেকে শিখলোই, বাট এই নলেজটাকে আসলে কন্টিনিউয়াস রাখতে হবে, কারণ নতুন নতুন পেপারে অনেক নতুন থিওরি আসে, অনেক কিছু আসে। সো এগুলো ভালো করে আসলে আয়ত্তে রাখতে হবে। এটা গেল ম্যাথমেটিক্স রিলেটেড। দেন হচ্ছে যেটা করতে হবে এরপর একটা আসলে রেগুলার রুটিন কাজ, যে কোনো একটা পাইথনের যে মেশিন লার্নিং এর ফ্রেমওয়ার্ক, অবশ্যই পাইটর্চ যারা ডিপ লার্নিং এ কাজ করার জন্য পাইটর্চ খুব ভালো করে শিখতে হবে। ইউটিউবে এটা নিয়ে অনেক রিসোর্স আছে, আমি আর এটা নিয়ে খুব একটা কথা বলবো না, কারণ এটা হচ্ছে রিডান্ডেন্ট হয়ে যাবে। সো ইউটিউবে থেকে যে কোনো একটা ভালো মেশিন লার্নিং এর প্লেলিস্ট, লাইক মানে এন্ড টু এন্ড রোড ম্যাপ, এখান থেকে দেখে ওরা যা যা বলে ওভাবে শিখে নিলেই আসলে সাফিসিয়েন্ট ফর কোডিং পার্সপেক্টিভ, মানে কোডটা শেখার জন্য, লাইক কোড কিভাবে লিখতে হয়, একটা মেশিন লার্নিং পাইপলাইনে কি কি থাকে, এগুলো খুব ইন ডেপথ বুঝতে হবে। সমস্যা যেটা হলো যে এইসব ভিডিওগুলোতে কোড দেখায়, লাইক হাউ ইউ রাইট দ্য কোড ফর দ্য পাইপলাইন, বাট হোয়াট দে ওভারলুক ইজ দ্যাট the mathematics or the intuition behind that. But research এর জন্য এটাই ইম্পর্টেন্ট, যেটা আমি প্রথমে কভার করে আসছি, যে এটা আসলে জানতে হবে। সো এই তিনটা কম্পোনেন্ট হয়ে গেলে আসলে ইউ আর গুড টু গো ফর স্টার্টিং রিসার্চ। সো আই থিঙ্ক আমি এই কোশ্চেন অ্যান্সার করছি যে হাউ টু লার্ন মেশিন লার্নিং ফর রিসার্চ। আর এবার আসি হচ্ছে যে ধরে নিলাম তাহলে ফার্স্ট ইয়ারে একজন তার ফুল টাইম ডেডিকেট করলো এই রিসার্চ, মেশিন লার্নিং, এইগুলোর ফান্ডামেন্টালস শেখার পিছনে। এখন এরপরে আসে যে এরপরে সেকেন্ড ইয়ার থেকে আসলে কি করা উচিত। আমি যেটা মনে করি, সেকেন্ড ইয়ার থেকে আসলে নিজের ইউনিভার্সিটির যদি সুযোগ থাকে, বেশিরভাগই থাকে আমি জানি, কোনো একজন প্রফেসরের সাথে, অথবা নট নেসেসারি প্রফেসর, অনেক সময় প্রফেসরদেরকে আউটরিচ করা ইজি হয় না, যারা সিনিয়র স্টুডেন্ট আছে, যারা ফাইনাল ইয়ার পরে, ওরা কিন্তু বাধ্যতামূলকভাবে থিসিস করে। অথবা যদি পরিচিত কোনো সিনিয়র ভাইয়া বা আপু থাকে যারা কারেন্টলি মাস্টার বা পিএইচডি করতেছে, ওদের সাথে নেটওয়ার্কটা বিল্ড করা খুবই ইম্পর্টেন্ট। আমি পার্সোনালি যদি বলি, আমি হচ্ছে যখন ফার্স্ট ইয়ারের শুরুর দিকে পড়ি, আমার একজন খুবই ক্লোজ ভাই আছে, ওনার নাম হচ্ছে মোহাম্মদ তৌকির আহমেদ ভাই, এখন প্রিন্সটনে পিএইচডি করতেছে। সো কাইন্ড অফ আমি হচ্ছে আমার সব ইনিশিয়াল যত কিছু জানার প্রয়োজন আমি হচ্ছে ভাইয়ের থেকে সব শিখছি। সো আমি এটাই বলবো যে এরকম আসলে যদি পরিচিত কোনো সিনিয়র থাকে, সিনিয়র হতে পারে, টিচার হতে পারে, এরকম কারো একজনের গাইডেন্সে থাকাটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ ইউ ডোন্ট নো দ্য স্টেপস টু টেক ইন ফ্রন্ট, রাইট? সো এটা আসলে যে এই পথটা পার করে আসছে সে বেটার জানবে। সো এরকম একজন কোনো সিনিয়র কারো সাথে থাকলে এটা বেটার। সো তারা হচ্ছে তোমাকে আইডিয়া দিতে পারবে যে তোমার লাইক কি ধরনের প্রজেক্ট করা উচিত, কি নিয়ে কাজ করবে, বর্তমানে ট্রেন্ড কি নিয়ে কাজ চলতেছে। সো এইরকম গাইডেন্সটা পাবা। সো এই জন্য হচ্ছে যেটা বললাম যে টিচার বা সিনিয়রদের সাথে এরকম ফার্স্ট ইয়ারের শেষের দিকে বা মাঝামাঝি বা সেকেন্ড ইয়ারের শুরু থেকে একটা ভালো নেটওয়ার্কিং, একটা কানেকশন স্টাবলিশ করা খুবই ইম্পর্টেন্ট। বেসিক্যালি লাইক প্রফেশনাল কানেকশন আর কি, যে তুমি তার সাথে কাজ নিয়ে কথা বললা, যে কি হচ্ছে বা মানে কি করতে পারি আমি ভাইয়া বা আপু, সাজেশনস। সো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক হেল্প করবে। সেকেন্ডলি হচ্ছে যেটা বলতেছিলাম যে সেকেন্ড ইয়ার থেকে তখন এরকম যখন একটা কানেকশন বিল্ড হয়ে যাবে, তখন একটা বা দুইটা যে কোনো রিসার্চ প্রজেক্ট আসলে ইনভলভ হয়ে যেতে হবে। তখন তো আর একজন জুনিয়র হিসাবে তুমি লিড করতে পারবে না একটা প্রজেক্ট বা আইডিয়েশন করা পসিবল না। সেই ক্ষেত্রে হচ্ছে যে মানে কোনো একজন ফ্যাকাল্টি বা ভাইয়া ওরা যে প্রজেক্ট করতেছে, এতে তোমাকে একটা সাইড রোল দিতে পারে। লাইক একটা রিসার্চ প্রজেক্ট হচ্ছে জেনারেলি 3-4-5 জন অথর্স থাকেন। সো আসলে একটা রিসার্চ প্রজেক্ট তো অনেক কাজ থাকে, লাইক ডেভেলপিং দ্য ম্যাথমেটিক্যাল ফ্রেমওয়ার্কস, রাইটিং দ্য কোড, এন্ড শেষে থাকে হচ্ছে এক্সপেরিমেন্টেশন পার্ট, যেটা আসলে বেসিক্যালি ডেভেলপ কোডের উপরে জাস্ট হচ্ছে বিভিন্ন এক্সপেরিমেন্ট রান করা বিভিন্ন কমান্ড লাইন থেকে। তো এরকম কিছু রুটিন কাজ থাকে। দেখা যায় অনেক সময় জুনিয়রদেরকে হচ্ছে আমরা বা এরকম যারা বড়রা আছেন ওরা হচ্ছে মানে হায়ার করে, লাইক ইউ ডু দ্য এক্সপেরিমেন্টস। সো এরকম, বাট এখন কথা হচ্ছে যে যদিও তুমি হচ্ছে এই প্রজেক্টটা লিড করলা না, বাট ইউ হ্যাভ গট হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ইন হাউ রিসার্চ ওয়ার্কস। সো এটা একটা ফান্ডামেন্টাল জিনিস। সো এইটা করতে পারলে খুবই ভালো হয়, যে কোনো একজন ফ্যাকাল্টির সাথে অথবা কোনো সিনিয়রদের সাথে যদি কোনো একটা প্রজেক্টে ইনভলভ হইতে পারা যায়, এটা আমার একদম খুবই হাইলি এনকারেজ করবে এটা করতে।
আমি যেটা পার্সোনালি বলি, আমি হচ্ছে যখন ফার্স্ট ইয়ারের, আমি মোটামুটি ফার্স্ট ইয়ারের মাঝামাঝি সময়ের মধ্যে মেশিন লার্নিং এর যে বেসিক যা আছে, নট ভেরি ডিপ বেসিক আমার শেখা ছিল। তখন হচ্ছে আমার বড় ভাই, আমার ভাই হচ্ছে আমার আপন বড় ভাই হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং তখন ফাইনাল ইয়ারে পড়ে, বাট ওদের হচ্ছে সাম সর্ট অফ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর একটা কাজে মেশিন লার্নিং এর একজন লোক লাগতো। মানে আমি আগে যে বলে আসি যে যারা সিভিল বা মেকানিক্যাল এরকম আদার মেজর্স আছে, ওদের আসলে মেশিন লার্নিং বা এগুলো এত ডিপে লাগে না। ওদের হচ্ছে লাইক অফ দ্য শেলফ ফ্রেমওয়ার্ক আছে, ইউজ করো, প্রেডিকশনস দাও বা স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস করো, এরকম লাগে। সো আই হ্যাড দ্যাট এক্সপার্টাইজ ব্যাক এট দ্য টাইম। সো আমার ভাইয়া হচ্ছে আমাকে এই অপরচুনিটি দিছিল। আমি কিন্তু সিএস এর, বাট আমার পেপারটা হচ্ছে ওই কাজটা ছিল হচ্ছে অ্যাকচুয়ালি সিভিল ইঞ্জিনিয়ারিং এর। সো এরকম এনি অপরচুনিটি তুমি যদি পাও অ্যাজ এ জুনিয়র, যেখানে মেশিন লার্নিং এর কাজ আছে বা তুমি যে ডোমেনে কাজ করো, হোয়াট এভার ইট মে বি, ওখানে পাইলে এখানে সাপোর্টিং রোল হিসাবে হইলেও মানে অ্যাটলিস্ট ঢুকে যেতে হবে। এটা হচ্ছে আমি হাইলি এনকারেজ করবো। দেন এরকম একটা দুইটা প্রজেক্ট যখন কেউ ফার্স্ট ইয়ারের শেষের দিক থেকে বা যত আর্লি করা যায় বা সেকেন্ড ইয়ারের শুরু থেকে যখন করে ফেলবে, তখন আসলে তার একটা এন্ড টু এন্ড আইডিয়া হয়ে যাবে যে কিভাবে একটা প্রজেক্ট অ্যাকচুয়ালি কাজ করে। যখন ইউ হ্যাভ দ্যাট আইডিয়া, তখন আমি সাজেস্ট করবো যে ডোমেনটা আসলে ন্যারো ডাউন করে ফেলতে। কারণ তুমি যখন হচ্ছে ফ্যাকাল্টি বা সিনিয়রদের সাথে টাচে থাকবা, রিসার্চের লাইনটাতে যখন ঢুকে যাবে যে কি কাজ হচ্ছে, কিভাবে হচ্ছে, ইউ উইল গেট দ্য আইডিয়া যে হোয়াট মেক্স ইউ ইন্টারেস্টেড, রাইট? সো এক্সকিউজ মি। সো যখন এই আইডিয়াটা হয়ে যাবে যে কোন ডোমেইনে তোমার ইন্টারেস্ট আছে, তখন কিন্তু তুমি আসলে তখন তোমার উচিত হবে যে ওই লাইনে একদম ডিপ এক্সপার্টাইজ অর্জন করা। এখন আমি যে প্রথমে বলে আসলাম যে ফার্স্টে তো একদম মেশিন লার্নিং এর খুঁটিনাটি ম্যাথমেটিক্স এভরিথিং শিখলা, বাট এটা হচ্ছে জাস্ট বেসিক, ফান্ডামেন্টাল, লাইক দ্য রুট অফ দ্য ট্রি। বাট তুমি যখন সাব স্পেশালাইজেশন করবো, ফর এক্সাম্পল মেশিন লার্নিং দিয়ে হচ্ছে আমরা বায়োলজির কাজও করি, কম্পিউটেশনাল বায়োলজি, আবার অনেকে হচ্ছে যে ফর এক্সাম্পল লাইক কম্পিউটার ভিশন, মানে ইমেজ ভিডিও সব রিলেটেড কাজ করে, এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, লাইক টেক্সচুয়াল, লাইক চ্যাটজিপিটি সবাই বলছে, বাট এটা তো পিওর ডিপ লার্নিং থিং। সো এরকম অনেক সাব ডোমেন আছে। সো যখন তুমি ইন্টারেস্ট আইডেন্টিফাই করে ফেলতে পারবা, লাইক খুব সলিড যে করতে হবে যে তাই না যে আমি এটাই করবো, এটাতে কন্টিনিউ করবো, বাট একটা তো নোশন তৈরি হবে যে হ্যাঁ আমার এনএলপি মানে এসব টেক্সচুয়াল স্টাফ ভালো লাগে, আমার ইমেজ কিভাবে জেনারেট হচ্ছে থ্রু মেশিন লার্নিং, থ্রু ডিপ লার্নিং, এগুলো ইন্টারেস্ট করে, অথবা বায়োলজিক্যাল বা কেমিক্যাল ফেনোমেনা কিভাবে হচ্ছে টু স্টাডি ইট ইন দ্য লেন্স অফ এআই। সো এরকম যখন একটা ব্রডার আইডিয়া হয়ে যাবে, তখন আসলে ওই ডোমেন রিলেটেড এক্সপার্টাইজ গ্রো করাটা খুব ইম্পর্টেন্ট হবে। এবং আমি মনে করি এটা টাইম হচ্ছে আফটার সেকেন্ড ইয়ার, অ্যাকচুয়ালি নট আফটার সেকেন্ড ইয়ার, ডিউরিং সেকেন্ড ইয়ার, যখন সেকেন্ড ইয়ারের মাঝামাঝিতে থাকবে অথবা সেকেন্ড ইয়ার শুরু, ডিপেন্ড করে কে কার লার্নিং কার্ভ কিরকম। সো যখন তুমি বেসিক শিখে ফেললা এবং তোমার যে কোনো একটা ডোমেন তুমি চুজ করে ওই ডোমেনের কিছু ফান্ডামেন্টাল তুমি শিখলা, লাইক ওই ডোমেনের এখন একটা বার্নিং কোশ্চেন হতে পারে যে আমি বুঝবো কেমনি ওই ডোমেনে কি কি ফান্ডামেন্টাল আছে। সো অ্যাগেন এটার জন্য ইউ নিড এ মেন্টর অ্যাকচুয়ালি, লাইক ইউ হ্যাভ টু হ্যাভ সামওয়ান হু ইজ ওয়ার্কিং ইন দ্যাট ডোমেন। সো তারা হচ্ছে তোমাকে গাইড করতে পারবে যে অ্যাকচুয়ালি তোমার কি কি শেখা দরকার। ফর এক্সাম্পল আমি যদি এক্সাম্পল দিই, লাইক আমার ডোমেন থেকে যদি কেউ কম্পিউটেশনাল বায়োলজিতে কাজ করতে চায়, তারা আসলে লাইক মেশিন লার্নিং প্লাস বায়ো কাজ করার জন্য প্রথমে হচ্ছে লাইক ডিএনএ আরএনএ স্ট্রাকচার এগুলো আসলে বুঝতে হবে, বায়োলজিক্যাল স্টাফ এগেইন এগুলো একটু জানা থাকতে হবে। তারপরে প্রোটিন ল্যাঙ্গুয়েজ মডেলস কিভাবে কাজ করে, এটার ইনপুট কি আউটপুট কি, তারপরে হচ্ছে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, এরকম কিছু টেকনিক্যাল স্টাফ আছে, এগুলা শিখে নিতে হবে। আচ্ছা, সো এগুলা প্যারালালি তো শিখতে হবে, সাথে যদি ওই যে কানেকশন তুমি বিল্ড আপ করলা তার সাথে যদি এরকম একটা কোনো প্রজেক্টে তুমি ইনভলভ থাকো, তাহলে তো খুবই ভালো, তখন কাজের সাথে সাথে শিখতে পারবা। জিনিসটা আসলে এইভাবে আমি যদি সামারি করি যে একা একা করা যায়, বাট বিফোর দ্যাট ইউ নিড সামওয়ান টু হেল্প ইউ, ঠিক আছে? সো বাই দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার আমি মনে করি কেউ যদি ঠিকঠাকভাবে একদম ডেডিকেটেডলি রিসার্চের প্যাশন নিয়ে এগুলো ফলো করে, তখন বাই দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার যখন থার্ড ইয়ারের শুরু বা মাঝামাঝি নিজে থেকে প্রজেক্ট লিড করার ক্যাপাবিলিটি আসলে গ্রো হয়ে যাওয়ার কথা। অ্যাগেইন এটা ডিপেন্ড করবে পার্সন টু পার্সন। যখন তোমার প্রজেক্ট গ্রো মানে প্রজেক্ট নিজে থেকে আইডিয়েশন করার মতো, রিসার্চ কিন্তু এমন না যে একটা এক্সিস্টিং কাজ আছে ওইটাকে হচ্ছে আমরা এক্সটেন্ড করে ফেললাম, এরকম না। রিসার্চ হচ্ছে সবসময় লাইক নতুন কোনো আইডিয়া জেনারেট করা, ম্যাথমেটিক্যালি ফর্মুলেট করা। সো ওই রকম ম্যাচুরিটি যখন এসে পড়া উচিত থার্ড ইয়ারের মধ্যে, তখন হচ্ছে বেসিক্যালি নিজে তুমি প্রজেক্ট লিড করতে পারো। এটা কিভাবে, হাউ ডাজ ইট ওয়ার্ক? এটা হচ্ছে তুমি এখন যেটা নিয়ে ইন্টারেস্টেড বা তোমার যেটা ভালো লাগে এখন, লাইক ইউ আর ইন্ডিপেন্ডেন্ট নাও। কারণ পিএইচডি তে গেলে এই ইন্ডিপেন্ডেন্সটা থাকবে না, তখন সুপারভাইজার যা চায় ওই হিসাবে কাজ করতে হয়, বাট আন্ডারগ্রেড এরকম কোনো বাইন্ডিংস নাই, আনলেস ইউ স্টার্ট ইউর থিসিস। কারণ থিসিস যখন ফোর্থ ইয়ারে সব ইউনিভার্সিটি থিসিস থাকে, তখন হচ্ছে আসলে সুপারভাইজার যেটা করে ওই রিলেটেড কাজ করতে হয়। বাট তুমি যখন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করতেছো সেকেন্ড বা থার্ড ইয়ারে, তখন কিন্তু আসলে কোনো প্রয়োজন নাই যে কোনো একটা মানে কারো আন্ডারে তো তুমি নাই, তুমি যখন ইন্ডিপেন্ডেন্টলি লিড করতেছো তোমার ইচ্ছা তুমি কি করো। এটা আমি খুবই এনজয় করছি অ্যাকচুয়ালি, মানে থ্রু আউট মাই আন্ডারগ্রেড। সো তুমি যেটা তোমার ভালো লাগে, যে টপিক মানে একদম প্রিসাইজ টপিক, একদম যেটা তুমি একদম পেপার লেভেলে নিয়ে যাবো, অ্যাপ্লিকেশন লেভেলে, তুমি ওই টপিক আইডেন্টিফাই করলা। এখন কথা হচ্ছে আবার প্রশ্ন আসছে যে আইডেন্টিফাই কেমনে করবো। এইটার জন্য আসলে তোমার রিসার্চ ম্যাচুরিটি গ্রো করতে হবে, যেটা আগে আমি যত স্টেপ বললাম, তুমি মানুষের সাথে কানেকশন করলা, তাদের সাথে তুমি কাজ করলা, তুমি পেপারস পড়লা, এইভাবেই আসলে ম্যাচুরিটি গ্রো করবে। সো যখন এরকম ম্যাচুরিটি গ্রো হয়ে যাবে, তখন তুমি
তোমার নিজের একটা প্রজেক্ট ডিফাইন করবা যে তুমি কি করতে চাও, তারপরে দেখতে হবে যেটা ডেটা সেট আছে নাকি, এটা রিলেটেড পেপার্স পড়তে হবে। দেন মোটামুটি যখন একটা ফাউন্ডেশন দাঁড়ায় যাবে যে হ্যাঁ প্রবলেম ফর্মুলেটেড হয়ে গেছে ম্যাথমেটিক্যালি, হোয়াট ইজ দ্য ইনপুট আর দ্য আউটপুট, এন্ড তুমি তোমার যেটা ওভারঅল আইডিয়া থাকে যে আমি কিভাবে মডেল করবো, তখন হচ্ছে তুমি তোমার ইউনিভার্সিটির কোনো ফ্যাকাল্টিকে অ্যাপ্রোচ করতে পারো। ফ্যাকাল্টিকে অ্যাপ্রোচ করলে যেটা হবে যে নট নেসেসারিলি দ্য টিচার হ্যাজ টু গাইড ইউ ফ্রম এন্ড টু এন্ড, বাট যে কোনো একটা পাবলিকেশনে আসলে একজন সিনিয়র অথর বা একজন ফ্যাকাল্টি থাকা ভালো, নট ম্যান্ডেটরি। তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে তুমি যখন অ্যাপ্লিকেশন করবে তোমার 3টা লেটার অফ রিকমেন্ডেশন লাগবে। সো তুমি যদি এরকম মানে তুমি নিজে সেলফ তুমি যদি একটা প্রজেক্ট আইডেন্টিফাই করে কোনো প্রফেসরকে প্রপোজ করো, দেয়ার ইজ ভেরি লো মানে নিয়ার টু জিরো চান্স দ্যাট টিচার তোমাকে হচ্ছে রিফিউজ করবে, তোমাকে না করে দিবে। এটা হয় না, টিচার আরো অ্যাপ্রিশিয়েট করবে আই বিলিভ। সো তখন তুমি তার ওনার কাছ থেকে হচ্ছে রিকমেন্ডেশন লেটার পাইতে পারবা, এবং ইট উইল রিয়েলি হেল্প ইউ ইফ দ্য লেটার অফ রিকমেন্ডেশন ইজ স্ট্রং এনাফ। সো এইটা হচ্ছে তাহলে তো বুঝতে পারতেছো এটা হচ্ছে 2-fold বেনিফিট। সো ফার্স্ট অফ অল হচ্ছে তোমার পাবলিকেশন হইলো, তুমি নিজে রিসার্চ লিড করা শিখলা, নিজে প্রবলেম ডিফাইন করলা, তুমি টিচারকে অ্যাপ্রোচ করলা এবং তুমি তার থেকে রিকমেন্ডেশন লেটারও পাইলা। ঠিক আছে, সো এটা এই এক্সপ্লোরেশনটা করা উচিত সেকেন্ড ইয়ারের শেষ থেকে থার্ড ইয়ার পর্যন্ত। আর ফোর্থ ইয়ারে তো আসেই, ফোর্থ ইয়ার হচ্ছে আসলে ওয়েন ইউ আর অ্যাকচুয়ালি ম্যাচিউর এনাফ, রাইট? সো তখন হচ্ছে থিসিস করবা বা সেটা, এটা নিয়ে আমি কথা বলতেছি না। সো বাট রিসার্চের ইয়াটা মনে হয় বোঝা গেল যে টাইম লাইনটা যে কিভাবে কখন কি করা উচিত। ঠিক আছে, সো যখন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ শুরু করবে তখন তো আসলে আর কোনো দেয়ার ইজ নো লুকিং ব্যাক। লাইক যদি যারা একদম প্যাশনেটলি কাজ করে, তুমি হচ্ছে তখন ডিফারেন্ট প্রজেক্ট করতে পারবা, বিভিন্ন প্রজেক্টে কোলাবরেট করতে পারবা, নিজে লিড করলা, ইট উইল গো স্মুথ গেল। আরেকটা জিনিস আমি বলে রাখি যে রিসার্চের এই যখনই কেউ একজন ঢুকবে মানে কোনো একজন জুনিয়র, তার আসলে একটা জিনিস মাথায় রাখা উচিত, দিস ইজ এ ভেরি লং প্রসেস, রাইট? কারণ তুমি একটা প্রজেক্ট এই যে আইডিয়েশন করলা বা সবকিছু করলা, এরপরে তুমি কোড লিখলা, এক্সপেরিমেন্ট রান করলা, অনেক পেপার লিখলা, এটা করতে অনেক বড় একটা টাইম যাবে প্রথমে। ঠিক আছে, সো যাওয়ার পরে এরপরে যে প্রসেসটা যে তোমাকে জার্নালে সাবমিট দিলা, ওখানে হচ্ছে ওখানে অনেক প্রসেস হয়, 2 মাস 1 মাস 1.5 মাস রিভিউতে থাকে, রিভিউর পরে আবার রিভিশন আসে। সো এটার সাথে এটা একটু আগে থেকে জেনে রাখা ভালো। মানে আমি চাই না কোনো মিস ইনফরমেশন কনভে করতে। সো রিসার্চে আসলে এরকম ধৈর্য নিয়েই আসা উচিত। আচ্ছা, এখন হচ্ছে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রিমোট রিসার্চ এবং ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট। এটা অ্যাকচুয়ালি আমাদের আজকের সেশনের ওয়ান অফ দ্য কি পয়েন্টস। সো রিমোট রিসার্চ হচ্ছে যে আমি যা যা বললাম যে রিসার্চ যেভাবে করতে হয় ফ্যাকাল্টিদেরকে আউটরিচ করে। আচ্ছা ভাই, আমি কি অডিবল, মানে আমি কানেক্টেড আছি? আমি একটা অনেক কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ওকে কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ। সো রিমোট রিসার্চের ব্যাপারটা হচ্ছে যে ইউ ডু দ্য সেম থিং, সেম রিসার্চ, বাট উইথ সাম ফরেন প্রফেসর্স লাইক ফ্রম বাহিরের কোনো ইউনিভার্সিটির সাথে তুমি রিমোটলি কোলাবোরেট করলা। একটা চমৎকার ব্যাপার হচ্ছে আমাদের সিএস এর ব্যাপারে যে আমাদের রিসার্চ করতে আসলে কি লাগে, একটা কম্পিউটার লাগে, একটা জিপিও মেশিন লাগে এআইএমএল এ, আর লাগে হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল মাইন্ড। ঠিক আছে, সো আর কিছু লাগে না। বাট অন্যান্য ডোমেইনে রিসার্চ করতে ল্যাবে যেতে হয়, লাইক ল্যাবে যে ইউ হ্যাভ টু রান দ্য এক্সপেরিমেন্টস হাতে কলমে। সেই ক্ষেত্রে ওই ক্ষেত্রে আসলে আই মিন অন্য ডোমেইনের ক্ষেত্রে রিমোট রিসার্চ কনসেপ্টটা আসলে আনফরচুনেটলি কাজ করে না ওইভাবে। ব্যতিক্রম আছে, বাট সেটা ছাড়া মোস্টলি কাজ করে। বাট সিএসএ এটা ইউ ক্যান ডু দ্যাট অ্যাকচুয়ালি, কিছুই তো লাগে না। সো ইউ মিট দ্য প্রফেসর উইথ ইন জুম অর গুগল মিট হোয়াট এভার, অ্যান্ড ইউ ওয়ার্ক ইন ইউর ওন মেশিন। আর আরেকটা জিনিস আমি বলে রাখি, জাস্ট একটা সাইড নোট, যে অনেকে হচ্ছে বলে যে জিপিইউ নাই, এই নাই, ওই নাই, বাট কোলাবে রান করার চেষ্টা করে, মানে যারা এআইএমএল বিগিনার শিখতেছে। সো ভাস্ট এআই বলে হচ্ছে একটা ক্লাউড জিপিইউ প্ল্যাটফর্ম আছে, ইভেন দো ইট ইজ পেইড। সো এখানে হচ্ছে ইচ্ছা মতো জিপিইউ সিলেক্ট করা যায়, লাইক ইউ ক্যান চুজ 4X RTX 4090 অর হোয়াট এভার। জাস্ট এটা একটা এডিশনাল ইনফরমেশন দিয়ে রাখলাম যেন কম্পিউট বা রিসোর্স যেন কারো বাধা না হয়। ওকে, সো রিমোট রিসার্চের কনসেপ্টটা হচ্ছে যে তুমি একজন বাহিরের একজন প্রফেসরকে রিচ আউট করলা যে মানে আমি আপনার সাথে অমুক টপিকে বা আমি আপনার সাথে কাজ করতে চাই, গিভেন দ্যাট উই হ্যাভ সাম রিসার্চ অ্যালাইনমেন্ট। দেন সে যদি তোমাকে নেয় তখন সে তোমাকে কিছু কাজ দিবে। তখন কিন্তু আসলে তোমার ইন্ডিপেন্ডেন্সটা আসলে একটু কমই, কারণ যেটা বললাম তোমার যখন একজন সুপারভাইজার থাকবে তখন ওই ল্যাবে যেটা নিয়ে কাজ হবে তোমাকে ওইটা নিয়ে কাজ করতে হবে। সো সে তোমার কাজ দিলে তুমি এটা করলা। এখন এতে লাভটা কি হলো? এতে খুবই ইম্পর্টেন্ট যেটা লাভ আছে, ফার্স্ট অফ অল হচ্ছে যে ইউ আর অলমোস্ট গ্যারান্টিড টু হ্যাভ সাম গ্রেট পাবলিকেশনস, বিকজ ইউএসএ এর বা বড় বড় ল্যাব যেগুলো আছে ওগুলাতে ওরা তো আর মানে আজে বাজে পাবলিকেশন করে না বা না করে বসে থাকে না। তো তুমি ওই প্রসেসে ঢুকে গেলে তখন হচ্ছে তোমার যেটা হবে তোমার পাবলিকেশন হয়ে যাবে। এটা এক নাম্বার। সেকেন্ড হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন। এখন এটা তো কোয়াইট এভিডেন্ট যে মানে লাইক বাংলাদেশের একজন মানুষ থেকে তুমি রিকমেন্ডেশন নিলা, আর তুমি ইউনাইটেড স্টেটস এর একটা মানে বড় ইউনিভার্সিটির থেকে প্রফেসর থেকে তুমি রিকমেন্ডেশন লেটার নিলা। সো পিএইচডি অ্যাডমিশন কমিটি যখন লেটারগুলো দেখে তখন তো আসলে একটা অটোমেটিক বায়াস ক্রিয়েট হয়ে যায়, তাই না? সো এইটা আসলে একটা খুবই বড় মানে ফ্যাক্টর আমি মনে করি। ইভেন আমার তো এখন অ্যাডমিশন রেজাল্ট হয় না, আমি জানি না কি হবে, বাট আমার যে ভাইয়াটার কথা বললাম আমি সিনিয়র, যে মোহাম্মদ তৌকিদ আহমেদ, প্রিন্সটনে যে ভাইয়া পিএইচডি করতেছে, তো ওই ভাইয়া হচ্ছে কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে রিমোট রিসার্চ করতো, এন্ড হি গট আ রিকমেন্ডেশন লেটার ফ্রম ওয়ান অফ দ্য প্রফেসর্স। সো আই বিলিভ এগুলো হচ্ছে অনেক হেল্প করে ডেফিনেটলি। ওকে, সো
এটা তো দুইটা লাভ বললাম, যে পেপার হইলো আর হচ্ছে এলওআর পাইলা। আরেকটা লাভ হচ্ছে যে ওয়াই নট গেটিং ইনটু দ্যাট ইউনিভার্সিটি। মানে এটা হচ্ছে আসলে মানে আমি মনে করি সবচেয়ে ইমিডিয়েট বেনিফিট। লাইক তুমি যদি ভালো কন্ট্রিবিউট করো, আর কিছু বলে কি, রিসার্চে কিন্তু এমন না যে তোমাকে একজন বললো যে তুমি এটা করো, তুমি এটা করলা। ইট শুড নট ওয়ার্ক লাইক দ্যাট। মানে ম্যাচিওর হতে হবে আর কি সাইন্টিফিক্যালি, যে তোমার নিজে থেকে আইডিয়া জেনারেট করতে হবে, নিজে করতে হবে। ইউ হ্যাভ টু লিড দ্য প্রজেক্ট। তখন তুমি বাইরের প্রফেসর বলো, যেই বলো, তারা তোমার উপর আসলে মানে আস্থা রাখতে পারবে। তখন তোমাকেই হয়তো অফার দিয়ে দিতে পারে যে তুমি আমার সাথে কাজ করলে আমার ল্যাবে, ইউ ক্যান অ্যাকচুয়ালি জয়েন অ্যাজ এ পিএইচডি স্টুডেন্ট উইথ মি। সো এটা গেল। এখন আশা করি রিমোট রিসার্চের কনসেপ্টটা বোঝা গেল এবং এটা কেন ইম্পর্টেন্ট। এখন আসি কিভাবে অপরচুনিটি আসলে পাইতে হবে। এটা আসলে খুবই ট্রিকি, বা এই পার্টটা আসলে লাকের উপরে ডিপেন্ড করে। বাট এগেইন আমি যদি যেটা বলি, একদম অবভিয়াস একটা ওয়ে হচ্ছে যে তোমার যদি যে নেটওয়ার্কের কথা বলতে, তোমার যদি একজন কোনো সিনিয়র ভাইয়া বা আপু বা এরকম থাকে যে বাইরে পিএইচডি করতেছে, অথবা তোমার যদি কোনো ফ্যাকাল্টি থাকে যার হচ্ছে বাইরে কোলাবোরেশন আছে, এরকম মানে আমাদের বইতে মানে প্রফেসরদের এরকম অনেক কোলাবোরেশন থাকে, এবং আই বিলিভ যে সব ইউনিভার্সিটি এরকম আছে। লাইক প্রফেসরদের সাথে মানে আমাদের বাংলাদেশের এক প্রফেসরের সাথে মানে ইউনাইটেড স্টেটসের একজন প্রফেসরের কোলাবোরেশন আছে। সো এরকম থাকে। সো এরকম হলে তো খুবই ভালো, তুমি তোমার বাংলাদেশের প্রফেসরের সাথে কাজ করলেও ওখান থেকে তোমার কানেকশন হয়ে গেল। এটা একটা অপশন হতে পারে। আরেকটা হতে পারে তোমার যেটা বললাম যে সিনিয়র যদি কেউ থাকে কাজ করে ওই ল্যাবে, মানে বিদেশের ল্যাবে, তুমি তার সাথে যদি কানেক্টেড থাকো, তুমি যদি তাকে কিছু ভালো আউটপুট দেখাতে পারো। আউটপুটটা কিভাবে হবে? এই যে বললাম, তুমি শুরু থেকে মেশিন লার্নিং এত স্ট্রং ফাউন্ডেশন তৈরি করলা, কিছু সাইড প্রজেক্টের কাজ করলে, ইভেন তুমি নিজেও কিছু প্রজেক্ট লিড করে দেখাইলা। মানে নিজে এমন না যে প্রথমে একদম Q1 জার্নালে পাবলিশ করে ফেলতে হবে, বা প্রথমে একদম মানে বড় জায়গায় ভ্যানুতে পাবলিশ করতে হবে। প্রথমে মোটামুটি কোথায় পাবলিশ করো, বাট তুমি যদি এরকম ডেমনস্ট্রেটেড একটা অ্যাবিলিটি দেখাতে পারো, এই পয়েন্ট মানে আমি মিস করে গেছি জানি না, বাট আবার আমি বলতেছি যে প্রথম দিকে যে পাবলিকেশনগুলো হবে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের দিকে, ইউ শুড নট অ্যাকচুয়ালি টার্গেট Q1 জার্নালস, নিউরিপস, ICML, আইক্লিয়ার, এসব দরকার নেই এগুলো। প্রথমে জাস্ট মানে লাইক কোথাও পাবলিশ করো, ইভেন ইট ইজ লোকাল, ঠিক আছে? লাইক প্রসেসের মধ্যে ঢোকো, ঠিক আছে? সো এইটা যে তখন আসলে ভেনু নিয়ে কথা চিন্তা করার দরকার নেই, জাস্ট প্রডিউস সাম পাবলিকেশনস, বাট অবভিয়াসলি নট ইন সাম প্রিডিটরি জার্নালস অর স্টাফ। ভালো জায়গাতেই পাবলিশ করো, বাট নট টপ, যেটা একদম আনরিচেবল। ওকে, সো যখন তোমার কাছে এরকম পাবলিকেশন থাকবে আপনার সেকেন্ড ইয়ার, সেটা তোমার ফার্স্ট অথবা পাবলিকেশন হোক, অথবা হচ্ছে এরকম কোনো একটা সাপোর্টিং রোলে লাইক সেকেন্ড বা থার্ড অথর হিসেবে, তখন তোমার তো আসলে ডেমনস্ট্রেটেড এক্সপিরিয়েন্স আছে রিসার্চ করা। তুমি তখন ওই তোমার যে সিনিয়র আছে বা যে প্রফেসর আছে তোমার ইউনিভার্সিটিতে, সে হচ্ছে আসলে তোমাকে, তুমি যদি ভালো এরকম আউটপুট দিতে দেখাতে পারো যে হ্যাঁ আমার এরকম আছে, সে আসলে তোমাকে তার কোনো একটা কাজে নিয়ে নিতেও পারে। বিকজ পিপল নিড অ্যাকচুয়ালি লাইক ওয়ার্কিং পিপল, রাইট? এক্সপেরিমেন্টেশনে হেল্প করার জন্য অনেক কিছু করা যায়। আমি আগেই বললাম রিসার্চ অনেক লেন্দি একটা প্রসেস। সো এরকম একটা অপরচুনিটি যদি পাওয়া যায়, তখন যেটা হয় যে কারণ তুমি তো ভাইয়ের আন্ডারে কাজ করতেছো, ভালো কথা, কিন্তু সে তো প্রফেসরের সাথে কাজ করে, তখন লাইক বুঝছো তো ব্যাপারটা, কারণ তখন প্রফেসর তো জানে তার এই প্রজেক্টে কে কি ইনভলভ আছে। সো এইভাবে একটা কানেকশন হয়ে যায়। এবং আমি যে কার্নেগি মেলনের ইয়াটা বললাম, CMU যে ইউনিভার্সিটিতে হচ্ছে ইন্টার্ন করতো আমার ওই সিনিয়র ভাইয়া, সো এখানে শুধু উনি একাই করেন, আমাদের বইটার আরো বেশ কয়েকজনই ওখানে কাজ করছে, বাট থ্রু দিস সেম ওয়ে। লাইক আমাদের একজন অ্যালামনি ওখানে হচ্ছে PhD স্টুডেন্ট ছিল ওই ল্যাবে। সো ওই ভাইয়ার সাথে মানে কানেকশনে আমাদের জুনিয়র, অ্যাকচুয়ালি আমার তো সিনিয়র, সো মানে ওই ভাইয়ের জুনিয়র, তো তারা হচ্ছে তাকে রিচ আউট করছে অ্যান্ড দে গট দ্য অপরচুনিটি টু ওয়ার্ক অ্যাট দ্যাট ল্যাব। সো এটা হচ্ছে একটা অবভিয়াস। এবং আমি এবং আর এটা গেল একটা ওয়ে যে সিনিয়রের মাধ্যমে, প্রফেসরের মাধ্যমে। আরেকটা ওয়ে আছে যেটা আমি অ্যাকচুয়ালি করছি, বাট আই ডোন্ট নো ইফ এনি পিপল ডিড দ্যাট। সেটা হচ্ছে যে build some solid research profile. So far আমি যা বলে আসলাম, then reach out to the professor independently. This is what I did. So থার্ড ইয়ারে থাকতে যখন আমার মনে আছে এটা হচ্ছে 2024 এর এপ্রিল মের দিকে, হ্যাঁ তখন থার্ড ইয়ারে পড়ি। সো তখন হচ্ছে বাই দ্যাট টাইম আমার তখন পাবলিকেশন ছিল বলতে খুব বড় কোনো পাবলিকেশন ছিল না। যেটা বললাম যে সিভিল ইঞ্জিনিয়ারিং ডোমেইনে, লাইক ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং প্লাস ML, এই ডোমেইনে হচ্ছে আমার একটা পাবলিশ পেপার ছিল, আর একটা হচ্ছে আন্ডার রিভিউ পেপার ছিল, ওইটা ছিল Q1 জার্নালে। আর ছিল হচ্ছে এই দুটো ছিল আমার পাবলিশ পেপার্স। আর দুটো ইম্পর্টেন্ট আমার জিনিস ছিল আপ টু দ্যাট টাইম, সেটা হচ্ছে যে আমাদের কম্পিউটার, এটা খুব স্পেসিফিক হয়ে যাচ্ছে যে আমাদের কম্পিউটেশনাল বায়োলজি প্লাস ML এই ডোমেইনের টপ দুইটা কনফারেন্স আছে, নাম হচ্ছে যে রিকম্ব, RECOMB, আর একটা হচ্ছে ISMB, ইন্টেলিজেন্স সিস্টেম ফর মলিকুলার বায়োলজি। এরকম এইগুলো হচ্ছে একদম মানে ওয়ার্ল্ডের টপ মোস্ট কনফারেন্স। এখন ওই কনফারেন্স অবভিয়াসলি আমার পেপার ছিল না, বাট ওদের একটা ট্র্যাক থাকে যে পোস্টার, একটা ট্র্যাক থাকে যে পোস্টার। সো পোস্টারটা কি, যে ইউ হ্যাভ টু সাবমিট অ্যান অ্যাবস্ট্রাক্ট, অ্যান্ড হচ্ছে যদি এটা মানে অ্যাকসেপ্ট হয়, একটা বড় অ্যাবস্ট্রাক্টে ডিপেন্ড করে, হইতে পারে 2 পেজ এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্ট, অথবা ছোট হইতে পারে 250 ওয়ার্ডস। সো এরকম অ্যাবস্ট্রাক্ট সাবমিট করলে ওইটা হচ্ছে পোস্টার ট্র্যাকে নেয়। তো পোস্টার ট্র্যাকে যেটা হয়, যদি অ্যাকসেপ্ট হয় তখন একটা সাইন্টিফিক পোস্টার বানায় ওইটা হচ্ছে তোমার প্রেজেন্ট করা লাগে। লাইক আইডিয়ালি ইউ ক্যান গো টু দ্যাট কনফারেন্স ফিজিক্যালি, বাট মানে ISMB 2024 হয়েছিল হচ্ছে মন্ট্রিল, কানাডাতে, বাট ভিসার কারণে আমি যেতে পারিনি, তখন আমার কানাডা ভিসা ছিল না, বাট লেটার আই অ্যাটেন্ডেড
নিউরিপস ইন ভ্যানকুভার অ্যাট দ্যাট ইয়ার, বাট তখন আমার ভিসা ছিল না। সো সেখানে যেটা হয়েছিল যে অনলাইন অ্যাটেন্ড করা যায়, লাইক দেয়ার ইজ এন প্রবলি অ্যাজ এন অপশন ইউ ক্যান অ্যাটেন্ড অনলাইন। সো মানে অ্যাটেন্ড করা বলতে কি, যে তুমি তোমার কাজটাকে তুমি প্রেজেন্ট করলা। এখন পোস্টারের কাজ মানে কি, পোস্টার ইজ আ ফুল ফ্লেজ রিসার্চ, নাথিং এলস, জাস্ট ইট ইজ দ্য প্রিলিমিনারি স্টেজ অফ এ পেপার, ঠিক আছে? সো আমি হচ্ছে ওই বছর আইএসএমবিতে 2টা পোস্টার সাবমিট করছিলাম। পেপার তো প্রশ্নই আসে না তখন, কারণ আইএসএমবিতে পেপার মানে অ্যাকসেপ্ট হয় হচ্ছে 60টা 70টা পরজন 100টা সব মিলে, তাও অ্যাকসেপ্ট হয় সব হচ্ছে এমআইটি, স্ট্যানফোর্ড এইসব জায়গার পেপার। সো ওই আমি করি না। সো আমি পোস্টার সাবমিট করছিলাম, বাট ওই যা পোস্টার আমি সাবমিট করছিলাম, আই মিন অ্যাবস্ট্রাক্ট, ওগুলো ছিল হচ্ছে মানে ফুল রিসার্চ ওয়ার্ক অ্যাকচুয়ালি। যেটা বললাম, আমি বাই দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার থেকে, অ্যাকচুয়ালি এন্ড না, মিড সেকেন্ড ইয়ার থেকে এই থার্ড ইয়ারের মাঝামাঝি টাইম পর্যন্ত আমি হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি আমাদের কম্পিটিশনাল বায়োলজি ডোমেনের 2টা মানে রিসার্চ ওয়ার্ক হচ্ছে আমি লিড করছিলাম, মানে আইডিয়েশন থেকে শুরু করে সবকিছু। বাট আমি হচ্ছে আমাদের বইটা একজন প্রফেসর ডক্টর সাইফুর স্যার, ওনাকে হচ্ছে আমি অ্যাপ্রোচ করছিলাম যে স্যার আমি এরকম করতে চাই, মানে এরকম অ্যাকচুয়ালি আমি করছি, লাইক আই হ্যাড সাম ইনিশিয়াল রেজাল্টস, আমি রান টান করে সব নিয়ে স্যারকে আমি দেখাইছি। তারপরে হচ্ছে স্যার এটাতে সুপারভাইজ করছে। সুপারভাইজ বলতে লাইক হচ্ছে টুকটাক ফিডব্যাক দিছে আর কি, পেপার রাইটিং হেল্প করছে। সো বাট কাজ 2টা আমার ইন্ডিপেন্ডেন্ট ছিল, আর সাথে হচ্ছে আমার ওই সিনিয়র ভাই, উনিও আমার সাথে মানে পুরো টাইম ছিল, বাট অ্যাজ এ সাপোর্টিং রোল। লাইক আমি আমার কোনো কনফিউশন আমাকে জিজ্ঞেস করতাম যে আচ্ছা, এটা কি আমি ঠিক আছে। তোমাকে কিছু স্পেসিফিক কোয়েশ্চেন করি, তাহলে হয়তো তোমার জন্য আরেকটু সহজ হবে। ইয়া তো শিওর। যে টপিকে আমরা কথা বলছিলাম যে হাউ টু গেট দ্য অপরচুনিটি অফ রিমোট রিসার্চ, তো এখানে ধরো একটা কোয়েশ্চেন হতে পারে যে হোয়েন টু রিচ প্রফেসর, মানে কখন আমরা প্রফেসরকে রিচ করতে পারি। তো তোমার ক্ষেত্রে হয়তো বা তুমি থার্ড ইয়ারে হয়তো রিচ করছো, তাই তো? জি জি। তো হ্যাঁ, তো এইরকম একটা থার্ড ইয়ার বা কারো ক্ষেত্রে হয়তো ফোর্থ ইয়ারও হতে পারে যদি প্রায়র এক্সপিরিয়েন্স না থাকে। তো তোমার কথা হচ্ছে যে তোমার প্রথমে কিছু প্রায়র এক্সপিরিয়েন্স ছিল, তারপরে তুমি রিচ মেইল আউট করুন। করে প্রফেসর ম্যানেজ করেছো আর কি রিমোট জি, রিসার্চের জন্য। এক্স্যাক্টলি। আচ্ছা, তো এখানে আমি একটু জানতে চাচ্ছি যে কিভাবে একটা ভালো ইমেল এই সুযোগটা তোমাকে ইনহ্যান্স করতে পারে, বা তোমার একটা অপরচুনিটিটাকে আরো বেশি ইনক্রিজ করতে পারে। অ্যাটলিস্ট তোমার ক্ষেত্রে কেমনটা ছিল অভিজ্ঞতা, এটা যদি একটু ওকে। বলতা। মানে তুমি হ্যাঁ, হ্যাঁ। এক কথা ইমেলে কি কি ফোকাস করছিলা, কি কি মেনশন করছিলা, এবং প্রফেসর সেটা কতদিন পরে রিপ্লাই দিয়েছিল, এবং সেখান থেকে কিভাবে তুমি অ্যাটাচ হলে তোমার ওই ল্যাবগুলোতে। ফুল জার্নিটা, ইয়েস জাস্ট প্লিজ। একটু শর্টে বলো, জাস্ট 2-3 মিনিটের মধ্যে। ওকে, হ্যাঁ। সো আমি যেখানে শেষ করছি ওখান থেকে শুরু করেছি। সো ওই আইএসএমপিতে যখন ওই 2টা হয়ে গেল, সো এইটা হচ্ছে সবাই চিনে। সো আমি তখন আমি বেসিক্যালি আমার এরকম সিনিয়রদেরকে জিজ্ঞেস করতাম যে লাইক কোথায়, মানে কোন আপনাদের প্রফেসররা কি মানে এরকম রিমোট ইন্টার্ন দিবে কিনা। বাট বাট এটা তো আমি ওদেরকে জিজ্ঞেস করছি, প্লাস আমি নিজে হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি ইমেল করা শুরু করছিলাম। এখন ইমেল যে করছি, সো তার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে যেটা করতে হয়েছে যে বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখে ওদের যে ফ্যাকাল্টি লিস্ট আছে ওখান থেকে লাইক আমি যে কাজ করি তার সাথে তার অ্যালাইনমেন্ট আছে কিনা, এরকম স্পেসিফিক যখন আমি পাইছি প্রফেসর, ওনাদেরকে হচ্ছে আমি মেল করছি। এখন মানে আই ওয়াজ লাকি যে আমি মেল করছিলাম হচ্ছে প্রায় 10-12টার মতো মাত্র। সো কিন্তু মানে আমি রিপ্লাই পেয়েছি 5-6টা, বাট এর মধ্যে ম্যাক্সিমাম বলতে 4টা, আমার মনে হয় 6টা, ম্যাক্সিমাম 4টা রিপ্লাই ছিল যে মানে উই ডোন্ট অফার সাচ এ পজিশন, মানে লাইক রিমোট রিসার্চ ইন্টার্ন হিসেবে আমরা নেই না। প্রফেসর রিপ্লাই এটা ছিল। বাট 2টা জায়গা থেকে হচ্ছে আমি পজিটিভ রিপ্লাই পাইছি। রিপ্লাই পরে যাচ্ছি, বাট ইমেইলে কি ছিল, ইমেইলে হচ্ছে বেসিক্যালি প্রথমে তো নিজের ইন্ট্রোডাকশন বলতে হবে যে মানে নাম কি, কোন ইউনিভার্সিটি পড়ি, মেজর কি। দেন হচ্ছে যদি একাডেমিক রেজাল্ট এখানে আসলে ভাইটাল রেজাল্ট প্লে করবে, আমি আমার সিজিপিএ হাইলাইট করছি। আমার তখন সিজিপিএ ছিল 3.98। সো সিজিপিএ, দেন হচ্ছে বলতে হবে রিসার্চ ইন্টারেস্টটা কি নিয়ে, লাইক মাই রিসার্চ ইন্টারেস্ট স্প্যান দিস অ্যান্ড দিস ডোমেইন হুইচ ক্লোজলি অ্যালাইন্স উইথ ইয়ার্স। সো এই জিনিসগুলো আসলে বোল্ড করে দিতে হবে লেখার মধ্যে, কারণ প্রফেসরদের আসলে এত বড় ইমেল করার টাইম নেই। সো তোমার কি কি ডোমেইন, লাইক ওগুলো তুমি বোল্ড করে দিলা। দেন হচ্ছে লিখতে হবে যে তোমার একদম মোস্ট রিপ্রেজেন্টেটিভ কাজটা কি, যেটা তুমি প্রফেসরকে দেখাইতে চাও। সো আমি ফার্স্ট প্যারাগ্রাফে আমার নিজের নাম, ইউনিভার্সিটি, জিপিএ, রিসার্চ ইন্টারেস্ট লেখার পরে লিখে দিচ্ছি যে আমার 2টা অ্যাকসেপ্টেড পোস্টার আছে ইয়াতে, আইএসএমপি বোল্ড করে দিচ্ছি। সো আই বিলিভ দিস ইজ হোয়াট টুক মি দেয়ার, ঠিক আছে? কারণ বেসিক্যালি অ্যাকচুয়ালি ফর্মালি এরকম কোনো পজিশন থাকে না মানে প্রফেসরদের যে তুমি রিমোটলি রিসার্চ করলা, বাট ওরা যদি তুমি যদি তাদেরকে ইমপ্রেস করতে পারো তোমার কাজের মাধ্যমে, তখন ইউ আর গুড টু গো। সো ভালো একটা মানে প্রোফাইল বা ভালো একটা কাজ, 1-2টা কাজ রেডি রাখতে হবে, ঠিক আছে? সো এইটা রেডি রাখতে হবে এবং ইমেইলে ওটা হাইলাইট করতে হবে। দেন তো রেগুলার কথাবার্তা যে আরো কি কি কাজ করছি, দেন সিভি অ্যাটাচ করে দাও। অ্যান্ড লাস্টে এন্ডিং টোনটা এরকম হবে যে আমি ইন্ডিপেন্ডেন্টলি ভলেন্টারিলি হচ্ছে আপনার সাথে রিসার্চ করতে চাই, এটাই। মানে তার থেকে তোমার, কারণ একটা ব্যাপার কি, মানে বাইরের কান্ট্রিতে ইন্টার্ন আছে, বাট এটা হচ্ছে নিজেদের ইউনিভার্সিটির জন্য, তখন মোস্টলি ওইটা পেইড হয়। তো ওরা ভাবে তুমি যখন ইমেলটা করবা তখন ওরা ভাবে তুমি পেইড মানে অপশন চাচ্ছ, বাট ইউ শুড নট আস্ক ফর এনি পেইড অপশন, ইউ শুড ওয়ার্ক ভলেন্টারিলি। সো এইটা একটু মেনশন করতে হবে যে মানে লাইক টাকার কথা তো ডিরেক্ট বলবো না, লাইক বলতে হবে যে আমি ইন্ডিপেন্ডেন্ট, আই মিন ভলেন্টারিলি হচ্ছে আমি আপনার সাথে এই কাজ মানে কাজ করতে চাই, এই ডোমেইনে কন্ট্রিবিউট করতে চাই রিসার্চে। হ্যাঁ, ইমেল হচ্ছে এতটুকু। এখন ওরা আসলে রিপ্লাইটা কিরকম দেয়, সো
মানে একজন মানে আমি কারেন্টলি আমি দুইটা ভার্সিটি কাজ করছি, ভার্জিনিয়া টেক আর হচ্ছে ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা। সো ইউসিএফ এর যিনি প্রফেসর ছিলেন উনি হচ্ছে আমাকে সাথে সাথে রিপ্লাই দিয়েছেন, কারণ আমি অনেক রাতে ইমেল করছিলাম, সো তাদের দিন ছিল তখন। সো উনি আমাকে প্রথমে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর ক্লাস র্যাঙ্ক। সো মানে এটা তো আসলে ভ্যারি করবে, লাইক মানে এক একজন প্রফেসর ওই প্রফেসরের কাছে মানে একাডেমিক স্টাফ হয়তো ম্যাটার করে অ্যালং উইথ রিসার্চ। সো উনি তো ক্লাস র্যাঙ্ক আমি বললাম, তখন আমার র্যাঙ্ক 3 ছিল। সো র্যাঙ্ক গেল, তারপর হচ্ছে জিজ্ঞেস করছে যে তারপরে যেটা হলো উনি হচ্ছে বললো যে উনার ল্যাবে একজন বাঙালি স্টুডেন্ট আছে, মানে আমাদের বইটারই অ্যালামনি, বাট আমি ওনাকে চিনতাম না। তো বাংলা একজন স্টুডেন্ট আছে, তো বলছে যে আমি তার সাথে মানে কাজ করতে চাই কিনা, মানে প্রফেসরের সাথে, বাট মানে তার আন্ডারে। সো আই ওয়াজ ওকে উইথ দ্যাট। দেন হচ্ছে প্রফেসর যেটা করলো, আচ্ছা সরি আমি মিস করে গেছি, তার সাথে আমাকে পরে কানেক্ট করছে। এর আগে উনি আমাকে যেটা বলছিল যে উনি আমাকে একটা পেপার দিচ্ছে ওনার। সো ওনার পেপার না, অ্যাকচুয়ালি যে উনি যে ডোমেনে কাজ করে এটা হচ্ছে আপনার সিঙ্গেল সেল ডিকনভলিউশন, মানে খুবই টেকনিক্যাল জিনিস, বায়োলজি। সো এইটা দিছে। দেন হচ্ছে আমাকে বলছে যে এই পেপারটা পড়ে আমি যেন একটা প্রেজেন্টেশন রেডি করি, আমার সাথে নিয়ে জুমে মিট করতে চাইছে, প্রেজেন্টেশন রেডি করি। তারপরে তো যখন প্রেজেন্টেশন দিলাম তখন হচ্ছে ইট ওয়াজ লাইক এ ফুল ফ্লেজ ইন্টারভিউ। মানে উনি হচ্ছে আমাকে আমার আইএসএমবি যে দুটো কাজ ছিল ওই দুটো নিয়ে কোশ্চেন করছে, যে মানে লাইক ইনস অ্যান্ড আউটস, কিভাবে করছি, কেন করছি, এভরিথিং। দেন হচ্ছে আমাকে টাইম দিছে, অ্যাকচুয়ালি আমাকে দুইটা পেপার দিছিল উনি পড়ার জন্য। সো দুইটা পেপার হচ্ছে আমাকে উনি এক্সপ্লেন করতে বলছে, যে লাইক মানে আমি কি বুঝছি বা কেমনে কি, বা উনি আমাকে কোশ্চেন করছে। সো ইট ওয়াজ লাইক অ্যান ইন্টারভিউ। দেন হচ্ছে ইন্টারভিউ ইট ওয়েন্ট ওয়েল, আলহামদুলিল্লাহ। সো এরপরে যেটা হয়েছে যে উনি আমাকে কোড রান করতে দিছে। সো লাইক দেয়ার ওয়াজ আ লট অফ স্টেপস। সো উনি হচ্ছে আমি যে পেপারটা যে পেপারটা পড়তে দিয়েছিল ওইটার গিট হাব থেকে হচ্ছে আমাকে কোডটা রান করে জাস্ট ইনিশিয়ালি আউটপুট জেনারেট করতে বলছিল। সো আমি ওই দিনই কইরা ওনাকে পাঠাইলাম, দেখাইলাম। সো এরপরে হচ্ছে উনি আমাকে ওই বাঙালি স্টুডেন্টের সাথে ট্যাগ করে দেন হচ্ছে উই কন্টিনিউ টু ওয়ার্ক অ্যান্ড ইভেন্চুয়ালি উই হ্যাড 3 ফার্স্ট অফ পাবলিকেশনস। এটা গেল। আর ভার্জিনিয়া টেকেও সিমিলার ছিল, বাট ওখানে হচ্ছে আমাকে কোড টোড রান করতে দেয় নাই। প্রফেসর হচ্ছে আমাকে একটা পেপার দিছে, উনি যে ডোমেনে কাজ করে, সো পেপার দিয়ে বলছে যে সেম থিং প্রেজেন্টেশন তৈরি করবা তুমি, লাইক ইউসিএফ এর প্রফেসর আমাকে বলছিল যে প্রেজেন্টেশন দিতে, নট মাই ওন আইডিয়াস। বাট ভার্জিনিয়ার প্রফেসর হচ্ছে আমাকে বলছিল যে আমার নিজের যে আইডিয়া আছে এই পেপারের উপরে আমি কিভাবে এটাকে আরো এনহ্যান্স করতে পারি মেশিন লার্নিং দিয়ে, ওইটা প্রেজেন্ট করতে। সো দেন আই ডিড দ্যাট, এবং উনিও হচ্ছে রিলেটেড কিছু কোশ্চেন করলেন, এরপরে এভাবেই মানে হলো আর কি। আচ্ছা, তো এই ল্যাবগুলাতে ঠিক কত মাস কাজ করলে আর কয়টা পেপার পাবলিশ করলে? ওকে, আই এম হ্যাপি টু অ্যানসার দ্যাট। সো আমি হচ্ছে যেটা বললাম, আমি ইমেল শুরু করছিলাম হচ্ছে 2024-এর এপ্রিল মে থেকে, এই টাইমটা করছি। বাট আমি মেতে হচ্ছে ওনাদের সাথে কানেক্ট হয়েছি, রিপ্লাই পাইছি, এবং বাট তখন আমার ফাইনাল পরীক্ষা ছিল, টার্ম ফাইনাল এক্সাম। সো আমি ওদের থেকে টাইম চেয়ে নিছি, যখন রিপ্লাই দিছি তখন আমি বলছি যে লাইক আমার এখন পরীক্ষা, আমি 1 মাস পরে হচ্ছে কথা বলবো। তখন হচ্ছে জুন থেকে হচ্ছে ইন্টারভিউগুলো দিলাম। সো 2024-এর জুন থেকে অ্যাজ অফ টুডে মানে স্টিল আই ওয়ার্ক উইথ দেম। অ্যান্ড পাবলিকেশনের কথা যদি বলি, আমার ভার্জিনিয়া টেকের যে ল্যাব, ওখানে হচ্ছে ওই যে প্রফেসর ডক্টর জান, ওনার সাথে হচ্ছে আমার 3টা ফার্স্ট অথর পেপার আছে, এর মধ্যে হচ্ছে 2টাই পাবলিশড Q1 জার্নালে, আরেকটা হচ্ছে নেচার কমিউনিকেশনস আন্ডার রিভিউ আছে, এবং ওই পেপারটা আমরা আইএসএমবি পরের ইয়ারে হচ্ছে পোস্টার হিসেবে পাবলিশ করছি। এবং ওই প্রফেসর উনি হচ্ছে আমাকে ওনার ল্যাবে নিবেন, মানে লাইক শি রিকমেন্ডেড মি। সো দেখা যাক, হয়তো ওখানে আমার পিএইচডি করা হবে যদি আরো বেটার পাই, সেটা ডিফারেন্ট ইস্যু। এবং এটা গেল ভার্জিনিয়ার কথা। এবং ইউসিএফ এর প্রফেসরের সাথে হচ্ছে আমার 2টা পাবলিকেশন, বোথ আর মাই ফার্স্ট অথর পেপারস। একটা হচ্ছে Q1 এ পাবলিশড, আর একটা হচ্ছে আন্ডার রিভিউতে আছে রিকম্প। আমি প্রথমে যেটা বলছি যে মানে 2টা আমাদের ফ্ল্যাগশিপ কনফারেন্স আছে, খুবই রিপোর্টেড। রিকম্পে হচ্ছে এটা আন্ডার রিভিউতে আছে পেপারটা। আচ্ছা সো টোটাল 5টা পেপার আমার এখান থেকে, আচ্ছা, তো এবং বোথ অফ দেম অ্যাকচুয়ালি গেভ মি রিকমেন্ডেশন লেটার্স। হুম, তো এইভাবে তারপরে তুমি পেপার বেশ কিছু পাবলিশ করলে এবং তোমার প্রফেসররা রিকমেন্ড করলো, এইভাবে হয়তো বা তোমার অ্যাডমিশন বা দেখা যাচ্ছে ফুল ফান্ডিং বা পিএইচডির যেই জার্নিটা, এটা হয়তো সামনে আশা করি শুরু হতে যাচ্ছে। তো ইনশাআল্লাহ, দোয়া আমি করবেন। যদি সেশনটাকে সামারি করি তাহলে বিষয়টা এরকম হবে যে আন্ডার গ্রাজুয়েট অবস্থাতে হয়তো প্রথম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টের উচিত যে সেলফ লার্নিংয়ের উপরে যতটুকু পারা যায় সময় ইনভেস্ট করা, মানে সেটা হতে পারে থিওরিটিক্যাল পার্সপেক্টিভ, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কোডিং। Yeah. তো এই সময়গুলা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই ধরনের জিনিসগুলো শিখতে পারলে সব থেকে ভালো। এখানে একটা কোশ্চেন থাকে যে অনেকে জি। মনে করে যে ঠিক আছে আমি এটা আমাকে শিখতে হবে, ঠিক আছে, বাট কোথা থেকে শিখতে পারি? তো এখন আবরার যেটা বললো, আবির যেটা বললো যে বিভিন্ন ইউটিউবে অনেক ভালো ভালো রিসোর্স দেওয়াই আছে। বাট অনেক কিছু রিসার্চটা আছে। আসলে মানে নিজেকেই এক্সপ্লোর করতে হবে, এটার কোনো ফিক্সড রুল নাই। দেখা যাচ্ছে আমার কাছে একটা ভিডিও ভালো লাগলো, অন্য একজনের কাছে ওটা ভালো নাও লাগতে পারে। তো এটার কোনো এক্স্যাক্টলি। স্পেসিফিক ওরকম রুলস নাই। আর হ্যাঁ, জি। আরও অনেক কিছু প্ল্যাটফর্ম আছে যেমন কোর্সেরা, ইউডেমি। তো এই ধরনের অনেক রিসোর্স, অনেক প্ল্যাটফর্ম যারা অনেক ভালো ভালো রিসোর্স প্রোভাইড করে। তো এইখান থেকে কোডিং, থিওরিটিক্যাল স্টাফ সব কিছুই কিন্তু শেখা সম্ভব। জি। আচ্ছা, তো এরপরে আবরারের আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছিল, সেটা হলো নেটওয়ার্কিংটা অনেক ইম্পর্টেন্ট। খুবই তো ইম্পর্টেন্ট এটা। জি। হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট দেখা যাচ্ছে সে অনেক কিছু শিখছে,
এখন সে হুম, হুম। যখন রিসার্চে কাজ করতে যাবে, রিসার্চের ক্ষেত্রে আমরা জানি কিছু বিষয় জড়িত থাকে, যেমন তার একটা টপিক সিলেকশনের মধ্যে একটা ডিলেমা কাজ করে স্টার্টিং জি, পয়েন্টে। তারপরে রিসার্চ ফান্ডিংয়ের একটা ইস্যু থাকে, আমি পেপারটা ফান্ডিং সাপোর্টটা আমি পাবো কি না। জি, তো সমস্ত এই বিষয়গুলোর জন্য একটা মেন্টর অবশ্যই দরকার হয়। তো এটা হতে অবশ্যই। পারে নিজের ইউনিভার্সিটির কোনো সিনিয়র, দেখা যাচ্ছে কোনো থাকে, স্টুডেন্ট থাকে, তাদের মাধ্যমে নেটওয়ার্কটা করা, বা দেখা যাচ্ছে নিজের ইউনিভার্সিটির কোনো প্রফেসরকে মেইল করা বা ম্যানেজ করা, তার সাথে কাজ করা। তো এইভাবে ইনিশিয়ালি একটা স্টুডেন্ট শিখতে পারে আন্ডার গ্রাজুয়েট অবস্থায় থাকতে। জি, শুধু ইউনিভার্সিটির মধ্যে না, এখন ইউনিভার্সিটির বাইরেও অনেক রিমোটলি অনেক প্রফেসরের সাথে কিন্তু কাজ করার সুযোগ আছে, রাইট, রাইট। দেশের বাইরেরও, দেশের ভেতরেও অন্যান্য অনেক ইউনিভার্সিটির সাথে। তো হ্যাঁ, যাই হোক, এইভাবে প্রাইমারিলি তোমাকে কিছু এক্সপিরিয়েন্স গেইন করতে হবে, একটা দুইটা পেপার পাবলিশ করতে হবে। তো আমার জি, যখন একটা সার্টেইন প্রোফাইল থাকবে, এরপরেই আমি এই রিমোট রিসার্চের দিকে আমি হয়তো যেতে পারবো। তখন জি, তোমার প্রসেসটা হচ্ছে যে তোমার সার্টেইন লেভেল অফ প্রোফাইল থাকার পরে তখন তুমি ইমেলের মাধ্যমে রিচ করছো, জি, এবং সেখানে প্রফেসর তোমার প্রোফাইল লাইক করছে এক কথায়, এবং জি, তোমাকে ইন্টারভিউ বা যেই হোক সিম্পল প্রসেসের মাধ্যমে তোমাকে কাজের সুযোগ দিছে। এবং রাইট। এখানে তোমাকে তো সম্ভবত কম্পিউটেশনাল সাপোর্ট গুলাও তারা প্রোভাইড করছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এইটা আমি একটু এড করেছি। এটা হচ্ছে আচ্ছা। আমাকে খুবই হেল্প করছে যে আমি এই যে ইউসিএফ ল্যাবে কাজ করছি ওখানে হচ্ছে মানে আমাদের বুয়েটে ইট ইজ ভেরি আনফরচুনেট যে ঠিকমতো কোনো জিপিইউ নাই। ঠিক আছে? এবার ওখানে হচ্ছে আমি ৮ টা জিপিইউর ক্লাসটা নিয়ে কাজ করছি। সো মানে এটা খুবই মানে আই হ্যাড এ গ্রেট এক্সপেরিয়েন্স দেয়ার। মানে পুরা ফুল কম্পিটিশন মানে ওখানে হচ্ছে ওরা আমাকে অথরাইজ করে দিয়েছিল। লাইক আমার @ucf.edu মেইলও আছে আমার। মানে ওদের মানে অথরাইজড এমপ্লয়ি ছিলাম আমি আরকি। এখনো আছি এটাই। তো হ্যাঁ, কম্পিটিশন বিষয়টা বটে। হচ্ছে যে এখন এই প্রফেসরের ল্যাবগুলোর সাথে ইনভলভ হওয়ার পরে তুমি ওখানে বেশ কিছু পেপার পাবলিশ করছো, আর এই মূলত পেপার পাবলিশ করার কারণেই প্রফেসর তোমাকে হয়তো তার ল্যাবে এখন নিতে যাচ্ছে। আর জি, সেটার জন্য এক্সাক্টলি। তো একটা ফুল ফান্ড অপরচুনিটি তুমি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবেই পেয়ে গেছো। জি, তো আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে কাইন্ড অফ একটা ওভারঅল জার্নি। তো বিষয় হচ্ছে প্রফেসররা আসলে সবসময় পোটেনশিয়াল স্টুডেন্টই খুঁজে। জি, এখন আমরা সাধারণত টিপিক্যালি যেটা করি যে আমরা আগে আন্ডার গ্রাজুয়েট শেষ করি, জিআরই দেই, আইএলস পরীক্ষা দেই, সব কিছু শেষে তারপরে হয়তো বা আমরা অ্যাপ্লাইগুলো করি। জি, বাট এখানে আবরারকে আসলে এই মিটিংয়ে ইনভাইট করার উদ্দেশ্য হচ্ছে যে একটা স্টুডেন্ট চাইলে অনেক আগে থেকেই কিন্তু প্রফেসর রিচ করতে পারে, বা আগে অবশ্যই। থেকেই কিন্তু নিজের ফুল ফান্ডিং এই প্রসেসগুলো ম্যানেজ করে ফেলতে পারে। জি, তো এটাই আর কি। তো এটা খুবই ইন্টারেস্টিং, এটা হয়তো বা অনেক স্টুডেন্টদের কাজে আসবে যারা এখন আন্ডার গ্রাজুয়েট অবস্থায় আছে। আর জি, এখন বর্তমানে এআইটা যেভাবে আগাচ্ছে, সেই হিসাবে আমাদেরকে অনেক বেশি আপডেট হতে হবে। বিষয়টা এরকম জি। না যে আমি সব কিছু শেষ করবো, জিআরই আইএলস পরীক্ষা দিব, আস্তে ধীরে না, না হয়তো বা একদমই না। তারপরে ইমেল করে করে হয়তো যাব, বিষয়টা ওরকম না। জি। তুমি চাইলে অনেক আগে থেকেই শুরু করতে পারো। তো হ্যাঁ, এইজন্য সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা হচ্ছে আগে থেকে এই যে আমি ফোকাস আগে থেকে শেখা শুরু করতে হবে। যদি ফার্স্ট ইয়ার থেকে শেখা না শুরু করে তখন কবে তার কাজ হবে আর কবে মানে এপ্লাই মানে রিসার্চের জন্য মানে অপরচুনিটি খুঁজবে। সো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। হ্যাঁ, 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 হ্যাঁ। আর আবরার যেটা বললো যে শুধু আবরার না, এরকম উদাহরণ আরো অনেকেই আছে। অনেকেই দেখা যাচ্ছে অনেক বড় বড় ইউনিভার্সিটি, সিএমইউ, কার্নেগ মেলন, এরকম প্রিন্সটন, অনেক জায়গা থেকেই তারা ইন্টার্নশিপগুলো করছে, যেগুলা পরবর্তীতে ওই ল্যাবগুলোতে যেতে তাদের সাহায্য করছে। সো এটা খুবই এক্সাক্টলি। ইম্পর্টেন্ট যে কিভাবে নেটওয়ার্কটা তৈরি করতে হয়, কিভাবে আগেই প্রফেসর ম্যানেজ করতে হয়। যাই হোক, আমি যেমন এখন বর্তমানে কাইএসটিআইতে আছি, আমি কিন্তু এখানে জি। আসছি। আমি প্রফেসর ম্যানেজ করছিলাম আরও ১-১.৫ বছর আগে, মানে ১.৫ বছর আচ্ছা। আগে ম্যানেজ করা প্রফেসর, আমি ইউনিভার্সিটিতে আসছি অনেক পরে। তো যাই হোক, জি। মানে অলওয়েজ নেটওয়ার্কটা ইম্পর্টেন্ট। খুবই তো ইম্পোর্টেন্ট রাইট। এটা অবশ্যই কনসিডার করা উচিত, আর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যতটা তাড়াতাড়ি সম্ভব প্রোফাইল রেডি করে কাজগুলা প্রসিড করা যায়। তো জি। যাই হোক, ওভারঅল অনেক বেশি থ্যাঙ্কস আবরার থ্যাংক ইউ। সময় দেওয়ার জন্য। আর এখন তো তুমি মনে হয় ইউএসএ তো আছো, ইউএসএ তে জি ভাই আমি এখন সম্ভবত এখন সকাল ফিলাডেলফিয়াতে আছি। নাকি? জি। হ্যাঁ, সকাল ফিলাডেলফিয়াতে। আমাদের সকাল ১০টা বাজে। জি। আচ্ছা, আর তোমার কি আন্ডার গ্রাজুয়েটের সার্টিফিকেট কি হাতে আসছে নাকি এখনো পাওনি? আমার তো আন্ডারগ্রেড এখনো শেষই হয় নাই। আচ্ছা, আই এম স্টিল অ্যান আন্ডারগ্রেড। আমার হচ্ছে এখন ফাইনাল সেমিস্টার পরীক্ষা বাকি। মানে সেমিস্টার চলতেছে আরকি। আচ্ছা, এখন ব্রেক। ফাইনাল জি। সেমিস্টারের পরীক্ষা বাকি, কিন্তু তুমি এদিকে ফুল ফান্ড ম্যানেজ করে হয়তো প্রায় অলমোস্ট ইউএসএ চলেই গেছো বলা যায়। আচ্ছা, জি, আল্লাহ ভরসা। জি। ঠিক আছে। তো আশা করি আজকের যে সেশন আবরার রহমান আবির, এর কাছ থেকে অনেক কিছুই শিখতে পারবে। নেটওয়ার্ক, পাবলিকেশন, রিমোট রিসার্চ কিভাবে ম্যানেজ করা যায় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাজ এ আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, এটা হয়তোবা অনেক মানুষ দেখবে, তাদের অনেক উপকারে আসবে। আর আমরা নিউরন ট্রি থেকে চেষ্টা করব প্রত্যেক উইকেই একটা করে পডকাস্ট করার, এআই রিলেটেড যে কোনো জিনিস হতে পারে, আর জি। যাতে করে আমাদের দেশটাকে আরও যতটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, স্টুডেন্টদেরকে হেল্প অবশ্যই। করতে পারি। শুধু শুধু স্টুডেন্ট না, স্টুডেন্ট, জব হোল্ডার, জব সিকার,
এরকম যারা আছে সবার জন্যই হয়তো কোনো না কোনো দিক থেকে কাজে আসবে। সো আমি কথা না বাড়িয়ে আমি মিটিংটা হয়তো কনক্লুড করে ফেলতে পারি। আবরার রহমান, তোমার কাছ থেকে জাস্ট 1-2 মিনিট কোনো কিছু বলতে পারো, মানে স্টুডেন্টদের উদ্দেশ্যে জাস্ট 1 মিনিটের একটা কনক্লুশন। ওভারঅল হচ্ছে আমি যা বলার সবই বলছি। সো ফাইনালি আবার একটা কথা বলবো যে স্টার্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আর এটাই। আর হচ্ছে সাকিব ভাইকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য নিউরনটির পক্ষ থেকে। এটা আমার জন্য দোয়া করবেন। এটাই। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আর পরবর্তী আপডেট পেতে এবং ভিডিও পেতে নিউরন ট্রিটাকে ফলো করতে পারেন সবাই। আমরা প্রতি উইকে একটা করে পডকাস্ট করার চেষ্টা করব। সো ওভারঅল থ্যাংক ইউ আবরার রহমান আবির। তোমার সাথে আবার পরে কথা হবে। সো জি, সি ইউ। ইনশাআল্লাহ। জি, আল্লাহ হাফেজ। ওকে।